বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে ৩৫ শিক্ষার্থী। পরীক্ষা চললেও বন্ধ ক্লাস ও প্রশাসনিক কাজ। কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বন্দরে ব্যস্ততা। যে সকল আপনার বিনিয়োগকারী আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন। ঢাকার ধামরাইয়ে ১.৫ মাস ধরে নিখোঁজ স্কুল পড়ুয়া কিশোরী। ৪ জনকে আসামি করে অপহরণ মামলার পর গ্রেপ্তার একজন। এবং কুমিল্লায় চর্মরোগীদের ৭০% সংক্রামক ব্যাধি স্ক্যাবিস আক্রান্ত। চিকিৎসা না পেলে নষ্ট হতে পারে কিডনি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি শম্পা বিশ্বাস। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণের এক দফা দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম তুলে নিয়ে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। গেল রাত 11:30 থেকে অনশন শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ৩৫ শিক্ষার্থী। আগের মতোই বন্ধ রয়েছে ক্লাস ও প্রশাসনিক কার্যক্রম, তবে স্বাভাবিক নিয়মে চলছে বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা। উপাচার্যকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে জানিয়ে শিক্ষার্থীরা বলেন, দ্রুত সময়ের মধ্যে উপাচার্যের পদত্যাগ না হলে আগামীতে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। এতে একাত্মতা প্রকাশ করে শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশ। এ সময় নানা অনিয়মের অভিযোগে উপাচার্য ডক্টর সুচিতা শর্মিনের পদত্যাগ চান তারা। আমরা আজকে আন্দোলন করতেছি প্রায় 1 মাস ধরে, কিন্তু আসলে আমাদের দাবি মেনে নেওয়া হয়নি। এজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি মূলত আমরণ কর্মসূচি। এই ভিসি পদত্যাগ করবে এবং এই ভিসিকে অপসারণ করা হবে। আমাদের অটল এবং দৃঢ় সিদ্ধান্ত যে আমরা এই স্বৈরাচারী ফ্যাসিস্ট সুচিতা শর্মিনের পতন চাই। ভার্সিটি প্রশাসন থেকে আমাদের ভিসি বা তারা কেউ এখন পর্যন্ত আমাদের সাথে কোনোভাবে যোগাযোগ করার চেষ্টা করেনি। এ বিষয়ে আরও জানাতে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, ২৪ ঘন্টার আলটিমেটাম তুলে নিয়েছে কেন, সেই সঙ্গে জানাবেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে শিক্ষার্থীদের কোনো আলাপ আলোচনা চলছে কিনা। জানিয়ে করছে বিভিন্ন সময় অবস্থান কর্মসূচিতে, তারপরে বিক্ষোভ মিছিল সমাবেশ, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অবস্থান কর্মসূচি তারা কিন্তু পালন করছিলেন, তবে কোনো ধরনের সুরাহা না হয়। এবং গতকাল রাতে ভিসির লাইভে আসাকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের ২৪ ঘন্টার যে আলটিমেটাম সেটি তুলে অনশনের দিকে ধাবিত হয়েছে এবং আমরণ অনশনের ঘোষণা দিয়েছে। এবং তারপর থেকেই তারা কিন্তু এই আমরণ অনশনে যোগদান করেছে এবং রাত 11টার দিক থেকে আমরা দেখেছি তারা এখানে অবস্থান করছেন। এবং এই মুহূর্তে দেখছেন যে শিক্ষার্থীরা এখানে কিন্তু অবস্থান করছেন, বিভিন্ন ধরনের প্লাকার্ড চারিপাশে রয়েছে এবং তারা বিভিন্নভাবে তারা বলছেন যে এই যে তাদের বিভিন্ন সময়ে তোলা দাবিগুলো, সেগুলো আসলে দৃশ্যমান কোনো বাস্তবায়ন কখনোই হয়নি। প্রথম পর্যায়ে 1 মাস, পরে 2 মাস সময় বাড়িয়ে নিলেও কোনো ধরনের বাস্তবায়ন তারা দেখতে পায়নি, যার কারণে কিন্তু তারা অবশেষে এই 1 দফা দাবিতে উপনীত হয়েছে এবং সেই 1 দফা দাবির জন্যই তারা কিন্তু বিভিন্ন কর্মসূচি পালন করছেন। এবং গতকাল রাত থেকে শুরু করে প্রায় 11 ঘন্টা পেরিয়ে গেল, এখন পর্যন্ত সরকার থেকে কিংবা প্রশাসনিক কোনো কর্মকর্তার কাছ থেকে কোনো ধরনের সিদ্ধান্ত আসেনি। তবে তাদের এই যে আন্দোলনের সাথে শিক্ষকদের একটি অংশ তারা কিন্তু একাত্মতা প্রকাশ করেছে এবং আমরা সকালে দেখেছি তারা এখানে অংশগ্রহণ করেছে এবং শিক্ষকদের সাথে কথা বলছেন, সিদ্ধান্ত নেয়ার ব্যাপারে, পরবর্তী কর্মসূচির ব্যাপারে তারা কথা বলছেন। এবং শিক্ষার্থীরাও ধীরে ধীরে কিন্তু এখানে এসে উপস্থিত হতে শুরু করেছেন। সকালে আমরা যদিও দেখেছি যে শিক্ষার্থীদের অংশগ্রহণ কম, তবে এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীদের পরিমাণ আস্তে আস্তে বাড়ছে এবং তাদের সাথে অংশগ্রহণ করছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে গত 1 মাস ধরেই কিন্তু তারা প্রথমে 22 দফা, পরে 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছেন বিভিন্ন সময়ে, বিশেষ করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, এছাড়া রেজিস্ট্রার অপসারণ সহ তাদের নামে যে হয়রানিমূলক বিভিন্ন সময় মামলা দেয়া হয়েছে, তারা এরকম অভিযোগটি করেছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে
গেছে আসলে যিনি ভিসি রয়েছেন তিনি তাদের সাথে আসলে এই বিষয়ে কোনো ধরনের কথাবার্তা বলেননি, কোনো ধরনের বৈঠক করেননি। এছাড়া তিনি গোপনে সিন্ডিকেট সভা করেছেন বলেও শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, যার কারণে তার 4 দফা দাবি পরিবর্তে তারা কিন্তু এখন 1 দফা দাবিতে উপনীত হয়েছে এবং সেই 1 দফা দাবিতেই কিন্তু তারা এই আমরণ অনশন কর্মসূচি পালন করছে এবং তারা বলছেন যে খুব দ্রুত সময়ের মধ্যে ভিসি অপসারণ করে নতুন যে শিক্ষা বান্ধব একজন ভিসি নিয়োগের ব্যাপারে তারা আসলে কিন্তু বলছেন এবং যতক্ষণ পর্যন্ত তাদের দাবি মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এই আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাবে এবং পর্যায়ক্রমে তারা কিন্তু প্রশাসনিক ভবনেও তালা দিয়েছে এবং সকল ধরনের কার্যক্রম তারা বন্ধ করে দিয়েছে, যার কারণে প্রশাসনিক যে কার্যক্রম সেটি পুরোপুরি বর্জন রয়েছে। এবং গতকালকে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা তাদের ক্লাস বর্জন করে এই আন্দোলনে যোগদান করেছেন এবং কিছু শিক্ষক কর্মকর্তা কর্মচারী তারাও কিন্তু তাদের সাথে একত্রতা প্রকাশ করে এই আন্দোলনে যোগদান করেছেন এবং সকালে আমরা দেখেছি যে শিক্ষকরা শিক্ষার্থীদের সাথে একটি আলোচনাও করছেন। তো বরিশাল বিশ্ববিদ্যালয় থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। শম্পা। যুক্ত ছিলেন সহকর্মী অমিত হাসান। দায়িত্ব নেওয়ার 9 মাস পর প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফর ঘিরে নতুন করে আলোচনায় চট্টগ্রাম বন্দর। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন দক্ষিণ চট্টগ্রামের মানুষের বহু প্রতীক্ষার কালুরঘাট সড়ক এবং রেল সেতুর। চট্টগ্রামের সন্তান হিসেবে প্রধান উপদেষ্টার কাছে এই অঞ্চলের ব্যবসায়ী সহ সাধারণ মানুষের প্রত্যাশা অনেক। আরও জানাচ্ছেন হাজিরা শিউলি। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়ার পর প্রধান উপদেষ্টার প্রথমবারের মতো চট্টগ্রাম সফর, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে দেশের অর্থনীতির প্রাণকেন্দ্র চট্টগ্রাম বন্দর। চট্টগ্রামের সন্তান হওয়ায় এই সফর ঘিরে চট্টগ্রামবাসীর প্রত্যাশাও অনেক। চট্টগ্রাম সমুদ্র বন্দরের যথাযথ ব্যবহার, অবকাঠামো উন্নয়ন, জলাবদ্ধতা নিরসন ও বিনিয়োগ বাড়ানোর পদক্ষেপ নেবে এই সরকার, এমন চাওয়া ব্যবসায়ীদের। গুরুত্ব পাচ্ছে কক্সবাজার পর্যন্ত 6 লেন সড়ক নির্মাণের বিষয়টিও। চট্টগ্রাম শহরের জলাবদ্ধতার যেই প্রকল্পটি, বিশাল একটা প্রকল্প চলমান রয়েছে, সেটাকেও কিন্তু একটা স্পেশাল নজর দেওয়া উচিত। এটা দীর্ঘদিন হয়ে গেল, আমরা কিন্তু ওটার সুফল এখনো পাচ্ছি না। পুরনো কক্সবাজার সড়কটাকেও 4 লেন উন্নতকরণের কথা বলছিলাম আমরা। এই চট্টগ্রামের এই একটা অমূল্য সম্পদ কক্সবাজার, সেটাকে প্রকৃত কাজে লাগাতে পারছি না। প্রতিনিয়ত দুর্ঘটনা হচ্ছে, প্রতিনিয়ত মানুষের প্রাণ হারাচ্ছে। সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের কূটনৈতিক ও সরকারের নীতি নির্ধারণী ব্যক্তিরাও ঘুরে গেছেন চট্টগ্রাম বন্দর। তারই ধারাবাহিকতায় প্রধান উপদেষ্টার পরিদর্শনকে বিশেষ গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এরই মধ্যে এনসিটি টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ নিয়ে বেশ সরব নানা পক্ষ। ব্যবসায়ীরা বলছেন, আগামী দিনের বাণিজ্যিক চাহিদা পূরণে বে টার্মিনালের কাজ দ্রুত শুরু করার পাশাপাশি অতীতের মতো কারো স্বার্থে যেন চট্টগ্রাম বন্দর ব্যবহার না হয় সেটি নিশ্চিত করবে এই সরকার। বিদেশি অপারেটর আসবে সেটা বিরোধিতা আমি করব না, তবে বিদেশি আনার প্রয়োজন আছে কিনা সেটার একটা মূল্যায়ন হওয়া দরকার। এই সরকারের আমলে আমরা চাইব যে একটা প্রকৃত একটা হোক, মানে একটা মূল্যায়ন হোক যে আসলে চট্টগ্রাম বন্দরে বিদেশি অপারেটর প্রয়োজন আছে কিনা। বে টার্মিনালকে ঘিরে অনেক বড় বড় বিদেশি যে সকল আপনার বিনিয়োগকারী আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। বিনিয়োগ হলে আমাদের যে অর্থনীতিতে আমাদের একটা সঞ্চালন তৈরি হবে। ঢাকা থেকে সরাসরি কক্সবাজার পর্যন্ত ট্রেন সার্ভিস চালু হলেও প্রায় শতবর্ষী কালুরঘাট রেল সেতু দিয়ে ঝুঁকি নিয়ে ট্রেন চলাচল করছে। এক্ষেত্রে দক্ষিণ চট্টগ্রামবাসীর দীর্ঘদিনের আশা কর্ণফুলী নদীর উপরে কালুরঘাট সড়ক ও রেল সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধান উপদেষ্টা, যেটি নির্মাণ হলে দক্ষিণ চট্টগ্রামবাসীর যোগাযোগের দুর্ভোগই শুধু লাঘব হবে না, বিস্তৃত হবে শিল্পায়নও। আমি আশা করি উনি যেহেতু প্রধান উপদেষ্টার দায়িত্বে আছেন, চট্টগ্রামে যেগুলি বার্নিং ইস্যু আছে, যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন। সফরসূচি অনুযায়ী বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এই বিশ্ববিদ্যালয়েরই সাবেক শিক্ষক ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইতিমধ্যে উপদেষ্টাকে বরণ করে নিতে ও সমাবর্তনের বর্ণিল আয়োজনে প্রস্তুত বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।
এছাড়া হাটহাজারীতে নিজ জন্মস্থান বাথুয়া গ্রামেও যাওয়ার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। হাজিরা শিউলি, এখন, চট্টগ্রাম। নরসিংদীতে জুলাই যোদ্ধাদের তালিকায় জেলা মহিলা আওয়ামী লীগ নেত্রীর মেয়ের নাম থাকা এবং ভুয়া তালিকার প্রতিবাদ করায় এক শিক্ষার্থীকে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। এ ঘটনার প্রতিবাদ এবং হামলাকারীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করছেন শিক্ষার্থীরা। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল ইসলাম। রাকিব, শিক্ষার্থীদের উপর হামলাকারীদের আটক করা হয়েছে কিনা এবং এ বিষয়ে পুলিশ কি বলছে জানাবেন। এ বিষয়ে পুলিশ কি বলছে এবং শিক্ষার্থীদেরকে এই হামলার ঘটনায় আটক করা হয়েছে কিনা সেই প্রশ্নে যাওয়ার আগে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটু বলতে চাই যে গত 5 আগস্টের পরেই কিন্তু নরসিংদী জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নরসিংদীতে যারা জুলাই যোদ্ধা রয়েছেন তাদের একটি তালিকা তৈরি করা হয় এবং সেই তালিকা তৈরির পর থেকে কিন্তু শিক্ষার্থী সহ অন্যান্য মাধ্যমে নানাবিধ গুঞ্জন চলছিল। শিক্ষার্থীরা বারবার অভিযোগ করে আসছিলেন যারা প্রকৃত জুলাই যোদ্ধা নয় এমন অনেকের নাম আসলে তালিকায় চলে আসে। তারপর কিন্তু এই নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী মিনহাজুর রহমান শ্রাবণ সহ প্রকৃত জুলাই যোদ্ধা যারা রয়েছেন তারা আসলে জেলা প্রশাসক বরাবর একটি আবেদন করেন প্রকৃত জুলাই যোদ্ধাদের তালিকাভুক্তি প্রসঙ্গে এবং ভুয়া জুলাই যোদ্ধা যারা রয়েছেন তাদেরকে বাতিলের দাবিতে তারা মূলত এই আবেদনটি করেছিলেন। সম্প্রতি এই আবেদনকে ঘিরেও আবার নানা মহলে আলোচনা সমালোচনা শুরু হয়। সবশেষ গত 8 মে দিবাগত রাতে নরসিংদী সরকারি কলেজের শিক্ষার্থী এবং জুলাই যোদ্ধা মিনহাজুর রহমান শ্রাবণের উপর যে আওয়ামী মহিলা লীগের নেত্রীর পরিবারের সদস্যরা আসলে অতর্কিত হামলা চালায় এবং তাকে গুরুতর আহত অবস্থায় প্রথমে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং অবস্থার অবনতি হলে সেখান থেকে রাতে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে যায় স্বজনরা। এখনো পর্যন্ত সে ঢাকা মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই ঘটনায় মামলা হয়েছে, 4 জন আটক রয়েছে, কিন্তু মূল অভিযুক্ত যে শাহ আলম সে এখনো ধরাছোঁয়ার বাইরে রয়েছে। এই মুহূর্তেও আসলে শিক্ষার্থীদের পরিবারকে নানাভাবে হুমকি দেওয়া হচ্ছে এমনটাই আসলে শিক্ষার্থীরা আমাদেরকে জানিয়েছেন। তারা আসলে শাহ আলম সহ অন্যান্য যারা আসামি রয়েছে মূল হোতা তাদেরকে গ্রেপ্তারের পাশাপাশি সর্বোচ্চ বিচার দাবি করছেন। শিক্ষার্থীরা যেমনটি বলছিলেন যে এই বিচার না হলে জুলাই আন্দোলন আসলে অনেকটা বিফলে যাবে। তো এই মুহূর্তে এই ঘটনায় মোট 4 জন আটক রয়েছে, বাকিদের আটক করার জন্য পুলিশ কাজ করছে এমনটাই আমাদেরকে জানিয়েছেন। তো এই ছিল নরসিংদী থেকে আমার কাছে সবশেষ। যুক্ত ছিলেন সহকর্মী রাকিবুল ইসলাম। প্রায় 1.5 মাস ধরে নিখোঁজ সাভারের 10ম শ্রেণীর এক শিক্ষার্থী। তার চিন্তায় নির্ঘুম রাত কাটছে বাবা মায়ের। সন্তানকে খুঁজে পেতে প্রশাসনের প্রতি আকুতি পরিবারের। পুলিশ বলছে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আরো জানাচ্ছেন হুমায়ুন কবির। সন্তানের খোঁজে এমন আকুতি ধামরাইয়ের কাউলিপাড়ার 10ম শ্রেণীর শিক্ষার্থী প্রিয়াঙ্কা রাজবংশীর মায়ের। গেল 19 মার্চ নিজ বাড়ির পাশ থেকে নিখোঁজ হয় প্রিয়াঙ্কা রাজবংশী। দীর্ঘদিনেও মেয়ের খোঁজ না পেয়ে ভেঙে পড়েছে পরিবার। সন্তানের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় কাটছে তাদের দিন। পরিবারের অভিযোগ, অনেক দিন ধরেই একই এলাকার আশরাফুল হোসেন নামের এক যুবক প্রিয়াঙ্কাকে উত্ত্যক্ত করছিল। 4 মাস ধরে আমার মেয়ের মুখ আমি দেখি নাই। আমার মেয়ে কি বেঁচে গেছে না মরে গেছে না মেরেই ফেললো আমি আজও জানতে পারলাম না। দিনে দুপুরে শিক্ষার্থী নিখোঁজের ঘটনায় উদ্বিগ্ন প্রতিবেশীরা। অবিলম্বে কিশোরীর খোঁজ চান তারা। মেয়েটা খুব ভালো ছিল, কিন্তু আজ মানে কতদিন যাবত নাই, পরীক্ষা দিতে পারলো না। এখন চাই মেয়েটারে বাসায় ফিরে আনো। গেল 26 এপ্রিল 4 জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি অপহরণ মামলা করেছে পরিবার। এর মধ্যে 1 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের ধরতে কাজ চলছে বলে জানান ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা। অত্র থানায় ইতিমধ্যে একটা মামলা নেওয়া হয়েছে, 1 জন আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং আমাদের ধামরা থানার পুলিশের পক্ষ থেকে তাকে উদ্ধারের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা চলমান আছে। স্কুল পড়ুয়া কিশোরীর পরিণতি নিয়ে শঙ্কায় দিন কাটছে পরিবারের। দ্রুত এই শিক্ষার্থীকে উদ্ধারের দাবি জানায় পরিবার। হুমায়ুন কবির, এখন, ধামরাই। কুমিল্লায় আশঙ্কাজনকভাবে ছড়িয়ে পড়ছে সংক্রামক ব্যাধি স্ক্যাবিস। চিকিৎসকরা জানান জেলার হাসপাতালগুলোতে চর্মরোগীদের যারা চিকিৎসা নিতে আসছেন তার মধ্যে 70% স্ক্যাবিসে আক্রান্ত। শুরুতে শিশুদের মধ্যে থাকলে এখন সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন এই রোগে। আরও জানাচ্ছেন
মাসুদ আলম। স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। খোস পাঁচড়া জাতীয় এই রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে কুমিল্লার গ্রাম থেকে শহর সবখানে। জেলার সরকারি বেসরকারি হাসপাতালে চর্মরোগের চিকিৎসা নিতে যাওয়া 70 ভাগই স্ক্যাবিস আক্রান্ত। শিশুরা বেশি সংক্রামিত হলেও আক্রান্ত হচ্ছেন সব বয়সী মানুষ। চুলকাতে চুলকাতে চামড়া উঠে যায়, এরপরে এই গোসল করার সময় পানি লাগলে অনেক চিৎকার করে, ব্যথা করে, চুলকানিটা কখনো গোটার মতো হয়, কখনো আবার দাঁতের মতো হয়। তো পরে আমার শুরু হওয়ার পর আমার বাচ্চাদের এবং আমার হাজবেন্ডের সবারই হয়েছে। চতুর্দিক দিয়ে এটা লাল হয়ে যায়, চুলকাতে চুলকাতে একটা পুরোটা বাইরে যায় গিয়া, তখন আর ওষুধ বড়ি ওটা কাজ করতেছে না। সবারই বাচ্চার হাতে আছে, পায়ে আছে, হাতে ঘুমাইতে পারে না। এখন তো এই সমস্যা থেকে কিভাবে আমরা মানে উত্তোলন পাবো এটা বুঝতেছি না। শুরুতে ঘামাচ্চির দানা থেকে তীব্র চুলকানি, হাতের তালু, আঙ্গুলের ফাঁক, ঘাড়, কোমর সহ দেহের বিভিন্ন ভাঁজে জন্ম নেয়া খোস পাঁচড়াই স্ক্যাবিসের উপসর্গ। থাকতে পারে ঘা, জ্বর ও ব্যথাও। আক্রান্ত ব্যক্তি দ্রুত চিকিৎসা না নিলে নানা জটিল রোগ সহ কিডনির ক্ষতি করে দিতে পারে স্ক্যাবিস। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যাওয়ার পাশাপাশি তার ব্যবহৃত যে কোনো কিছু থেকে সংক্রামিত হতে পারে অন্যরা। কয়েকটা রুমে স্কিনের রোগী দেখা হয়, আমাদের রুমে অ্যাভারেজলি 200-র মতো রোগী দেখা হয়। এর মধ্যে দেখা যায় যে 70% রোগী হচ্ছে স্ক্যাবিসের রোগী। তবে স্ক্যাবিস চিকিৎসা নিরাময়যোগ্য। সংক্রমণ ঠেকাতে এক ঘরে অবস্থানকারী সব সদস্যদের একসাথে চিকিৎসা নেয়ার পরামর্শ সিভিল সার্জনের। ওষুধগুলো দিলে ভালো হয়ে যায়, কিন্তু ভালো হইলেও যদি সবাই পরিবারের সবাই একসাথে না দেয়, অথবা ভালো হওয়ার পরে আরেক পরিবারের আরেকজন এমন কেউ আছে যার সাথে যেটা বললাম সেভাবে সংস্পর্শে আসে, এটা আবারও হতে পারে। এ ছোঁয়াচ্ছে রোগ জেলা জুড়ে ছড়িয়ে পড়লেও আক্রান্তের হার সবচেয়ে বেশি মুরাদনগর ও দেবিদ্বার উপজেলায়। মাসুদ আলম, এখন, কুমিল্লা। দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হলেও যশোরে এখনও তীব্র গরম। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছে সহকর্মী রিপন হোসেন। রিপন, আজ জেলার তাপমাত্রা কত? শিগগিরই বৃষ্টির কোনো আভাস আছে কিনা, এ ব্যাপারে আবহাওয়া অফিস কি বলছে? গত কয়েকদিন ধরে কিন্তু যে তাপমাত্রা সেটি বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে যশোর শহর সহ বিভিন্ন স্থানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে। 40.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কিন্তু উঠেছিল, এবং গতকালকে আমরা দেখি যে 39 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস বিরাজ করছিল যশোরে। আজকে এখন পর্যন্ত 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বিরাজ করছে যশোরে। এই অবস্থা আসলে সাধারণ মানুষ নাকাল রয়েছে, যারা খেটে খাওয়া মানুষ রয়েছে বিশেষ করে তাদের সমস্যা হচ্ছে। এবং এই যে প্রভাবে, তাপমাত্রা বৃদ্ধির প্রভাবে হাসপাতালে কিন্তু বিভিন্ন যে রোগের প্রভাব বৃদ্ধি পাচ্ছে। আমরা দেখেছি যে যারা শ্রমজীবী মানুষ রয়েছে, বিশেষ করে রিক্সা চালকরা রয়েছেন, তারা অনেকটা বিশ্রাম নিচ্ছেন গাছতলায়, এবং যারা এমনি শ্রমিক রয়েছে, বিশেষ করে বোরো ধানের যে শ্রমিক রয়েছে, মাঠের যে শ্রমিক রয়েছে, সবজি ক্ষেতের যে শ্রমিক রয়েছে, তারাও কিন্তু আসলে বিপাকে রয়েছে। তবে যারা চিকিৎসক রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা যেটি জানিয়েছেন যে এই অতিরিক্ত গরমের কারণে যে ঘাম ধরে যাচ্ছে, সেই কারণে তরল জাতীয় খাবার, পানি বেশি পান করার কথা বলছেন। আমরা দেখেছি যে এই অবস্থায় একটি বেসরকারি সংস্থা যশোরে বিভিন্ন স্থানে যে বিশ্রামাগার করেছেন, শীতল বিশ্রামাগার, সেখানে তারা বিভিন্নভাবে মানুষকে সেবা দিচ্ছেন, স্বাস্থ্য সেবা দিচ্ছেন, যারা পানি দিচ্ছেন, ছাতা দিচ্ছেন, টুপি দিচ্ছেন, এবং এই অবস্থায় তারা কিন্তু বিভিন্ন মানুষকে সহযোগিতা করছেন, এমনকি তারা বলছেন। এখানে যারা অসুস্থ হয়ে যাচ্ছেন তাদেরও স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য কিন্তু দেখেছি আমরা যে বিভিন্ন পয়েন্টে, বিশেষ করে যশোরের 6টি পয়েন্টে এই বিশ্রামাগার গুলো করা হয়েছে, এবং সেখানে স্বাস্থ্য যে সেবা সেটি দিচ্ছেন। যারা সাধারণ মানুষ রয়েছে, শ্রমজীবী মানুষ রয়েছে, রিক্সা চালক রয়েছেন, বিশেষ করে স্কুলের শিক্ষার্থীরা রয়েছেন, তাদেরও কিন্তু এই স্থান থেকে তারা বিভিন্ন পানি দিচ্ছেন, গ্লুকোজ দিচ্ছেন, স্যালাইন দিচ্ছেন, এবং এভাবেই তারা সেবা দিচ্ছেন। শহরের যদি কথা বলি, শহরটা অনেক একটা ফাঁকা হচ্ছে, বিশেষ করে 12টার পর থেকে কিন্তু 3টা পর্যন্ত এই সময়টায় শহর অনেকটা ফাঁকা থাকছে, লোকের সংখ্যা কম থাকছে। তবে এই অবস্থা আর কয়েকদিন বিরাজ করতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। তারা বলছেন যে তবে 2-1 দিনের মধ্যে বৃষ্টি হলে এই যে তাপমাত্রা সেটি কমতে পারে, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। আর চিকিৎসকরা যেটি বলছেন যে যারা এই অবস্থায় রয়েছেন, যারা ঘরের বাইরে কম বেরোতে বলছেন। তো এই ছিল এখান থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ। যশোর থেকে যুক্ত ছিলেন সহকর্মী
রিপন হোসেন। এদিকে চাঁদপুরে অতিরিক্ত তাপমাত্রায় খামারে মারা যাচ্ছে শত শত মুরগি, এতে কমাচ্ছে ডিমের উৎপাদন। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন তালহা জুবায়ের। তালহা, মুরগির মৃত্যুতে ডিমের উৎপাদন কতটা কমেছে এবং সেই সঙ্গে দামে কি প্রভাব পড়ছে জানাবেন। শম্পা, আসলে চলমান তাপপ্রবাহের কারণে চাঁদপুরের যেই ব্রয়লার কিংবা লেয়ার মুরগির খামারি রয়েছে তারা কিন্তু বেশ বিপাকী পড়েছে। সারাদিন তাপের কারণে এবং রাতে বিশেষ করে লোডশেডিং এর কারণে কিন্তু মুরগি তাদের মারা যাচ্ছে। আসলে আমি আছি এই মুহূর্তে চাঁদপুর সদর উপজেলার হাসাদি গ্রামের একটি মুরগির ফার্মে। আপনি দেখতেই পাচ্ছেন আসলে যারা খামারি রয়েছেন তারা কিন্তু লোকজন নিয়ে পরিচর্যা করছেন। যদিও আসার পরে কিন্তু লোডশেডিং দেখতে পেয়েছিলাম এবং তারা চেষ্টা করে যাচ্ছেন মুরগি যাতে চলমান যে তাপপ্রবাহ রয়েছে সেখান থেকে মুরগিকে রক্ষা করার জন্য, এবং সেই জন্য কিন্তু তারা তাদের টিন শেড চালের উপরে কিন্তু পানি ছিটিয়ে দিচ্ছে বা চাল যাতে সহনশীল পর্যায়ে থাকে, পাশাপাশি মুরগিকে বিশেষ ধরনের যত্ন নিচ্ছে। আসলে তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি, যে মুরগির তাপপ্রবাহের কারণে কিন্তু মুরগি প্রচুর পরিমাণে মারা যাচ্ছে এবং যেই শেডে 2000 মুরগি রয়েছে প্রতিদিন সেখানে অন্তত 50-এর অধিক কিন্তু মুরগি মারা যাচ্ছে। এতে করে কিন্তু তারা বিপাকী পড়ছে। আমি কথা বলেছিলাম জেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথে, তিনি যেটা বলছেন যে এই চলমান তাপপ্রবাহের কারণে লেয়ার মুরগির ডিম পাড়ার হার কিন্তু কমেছে 20 থেকে 30% পর্যন্ত। এতে করে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে খামারিরা। পাশাপাশি যেটা দামের বিষয়টা যেটা বলছেন যে আসলে এই চলমান তাপপ্রবাহের কারণে কিন্তু অতিরিক্ত সতর্কতার কারণে অনেক খামারি কিন্তু তাদের মুরগি কিন্তু বিক্রি করে দিচ্ছে, যার কারণে কিন্তু তাদের যে মুরগির দাম তা কিন্তু তারা পাচ্ছে না। পাশাপাশি তারা অভিযোগ করছেন যে এই ডিলারদের মাধ্যমে তারা মুরগি তুলে থাকেন খামারে এবং খাদ্য সরবরাহ করে থাকেন, সেই ডিলারদের নিয়ন্ত্রণে কিন্তু রয়েছে সকল কিছু আসলে, যার কারণে কিন্তু তারা নিজেরাও জানে না কখন কি দামে কিন্তু মুরগি বিক্রি করা বা লাগছে বা মুরগির দাম। এতে করে কিন্তু তারা যেই টাকা তাদের ইনভেস্ট করছেন তা কিন্তু তুলতে কিন্তু তারা হিমশিম খাচ্ছেন এবং অনেকেই কিন্তু তাদের ইনভেস্ট টাকা তুলতে না পেরে কিন্তু খামার ছেড়ে দিচ্ছেন এবং পাশাপাশি মুরগির ডিমের সরবরাহ কমে যাওয়া কিন্তু বাজারে কিছুটা চাহিদা বৃদ্ধি পেয়েছে এবং দামও কিন্তু হালি প্রতি 2 থেকে 2.5 টাকা পর্যন্ত বেড়েছে। তো আসলে যারা প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যারা মুরগির খামারি রয়েছেন তাদেরকে মুরগির এই চলমান তাপ প্রবাহ থেকে বাঁচিয়ে রাখার জন্য বিশেষ যত্ন নেওয়ার জন্য, বিশেষ করে মুরগিকে ঠান্ডা রাখার জন্য বাতাসের ব্যবস্থা করা, পাশাপাশি পানি পানেরও যাতে নিশ্চিত করা যায় সেই বিষয়টা কিন্তু তারা বলছেন। আসলে যারা খামারি রয়েছেন তারা বলছেন যে এভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে কিন্তু মুরগি পালনে কিন্তু অনীহা দেখা দিবে এবং এতে করে কিন্তু তারা তাদের যে পুঁজি হারিয়ে কিন্তু অনেকটাই নিঃস্ব হয়ে পড়বে বলে তারা মনে করছেন। তো সবকিছু মিলে সবাই এই ছিল আমার চাঁদপুর থেকে সবশেষ। চাঁদপুর থেকে যুক্ত ছিলেন তালহা জুবায়ের। দীর্ঘদিন পরিত্যক্ত থাকার পর আজ থেকে নতুন রূপে চালু হচ্ছে চট্টগ্রাম রেলওয়ে হাসপাতালের বহির্বিভাগের সেবা। এর মধ্যে সর্বসাধারণের জন্য সেবা উন্মুক্ত করা হয়েছে। এ নিয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, নতুন করে বিশেষজ্ঞ চিকিৎসক এবং নার্স প্রদান করা হয়েছে কিনা সেই সঙ্গে জানাবেন সেবা নিয়ে জনসাধারণের প্রতিক্রিয়া কি? সম্ভব মূলত আগামীকাল থেকে এটি আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। মূলত আউটডোর সেবা চালু করা হচ্ছে আপাতত। এটি দীর্ঘদিন ধরে একটি সীমিত আকারে কার্যক্রম চালিয়েছে। অনেকে এটিকে ভুতুড়ে হাসপাতালও বলে থাকেন এবং কার্যত অচল একটি হাসপাতাল। এখানে কালে ভদ্রে রোগী আসতেন এবং যারা মূলত রেলের কর্মচারী আছেন তারা এখানে চিকিৎসা নিতে আসেন, ওষুধপত্র নিতে আসেন এবং আমরা দেখছি যে আসলে নতুন করে এটি চালুর ঘোষণার পর এক ধরনের প্রাণচঞ্চলতা দেখা দিয়েছে। এটিতে নতুন রূপে এটিকে সাজানো হচ্ছে, বিশেষ করে যেহেতু বিভিন্ন রোগের রোগী এখানে আসবেন আউটডোর সেবা নিতে। বিশেষ করে এখানে মেডিসিন থেকে শুরু করে অর্থোপেডিক, হৃদরোগ এবং শিশুদের যে বিভিন্ন অসুখে যে বিষয়গুলো আছে এবং আমরা যেটি জানি যে চর্মরোগ থেকে শুরু করে বিভিন্ন রোগের চিকিৎসা এখানে দেয়া হবে আউটডোরে এবং তার জন্য নতুন করে এখানে 17 জন চিকিৎসক এবং নার্স পদায়ন করা হয়েছে। তার মধ্যে 2 জন চিকিৎসক ইতিমধ্যে এখানে রোগী দেখা শুরু করে দিয়েছেন এবং 2 জন নার্সও কিন্তু এখানে কার্যক্রম শুরু করেছেন বলে জানিয়েছে যারা কর্তৃপক্ষ আছে। এবং আমরা দেখছি যে এখানে এই খবর জানার পর নতুন করে এটিকে চালু করার ঘোষণার পর অনেকেই আসছেন এবং রেলের কর্মচারীরাই মূলত এখন এখানে সেবা নিতে আসছেন। তবে সাধারণের জন্য এটিকে উন্মুক্ত করা হয়েছে এবং বলা হচ্ছে যে চট্টগ্রামের যে আসলে মেডিকেল কলেজের উপর যে চাপ, সেই চাপ অনেকটাই কমে আসবে যদি এটিকে পুরোদমে চালু করা যায়, ভালোভাবে চালু করা যায়, আধুনিক সেবা দিয়ে এটিকে চালু করা যায় এবং সেই লক্ষ্যে আসলে কাজ করছে
বাংলাদেশ রেলওয়ে এবং স্বাস্থ্য মন্ত্রণালয়, এবং তারই অংশ হিসেবে এটিকে নতুন করে নামকরণ করা হয়েছে রেলওয়ে জেনারেল হাসপাতাল নামকরণ করে। এটিতে এখন এটির কার্যক্রমের যে পরিধি সেটি বাড়ানো হচ্ছে। তবে এখানে এখন সীমিত আকারে রোগী যেমন দেখা হয়, তেমনি ইনডোরেও কিছু রোগী কিন্তু ভর্তি রাখা হয়, এবং আজকেও কিন্তু 5 জন রোগী ভর্তি আছেন বলে জানিয়েছেন এখানকার চিকিৎসকেরা। তবে যেটি পুরোদমে চালু করা হলে বা এটিকে আরও আধুনিক করে চালু করা হলে এটিকে যে 100 শয্যার যে হাসপাতালটি আছে সেটিকে 100 শয্যার যে পূর্ণ কার্যক্রম, সে কার্যক্রমকে বাস্তবে রূপ দেওয়া যাবে। তবে ইনডোর সেবা চালুর জন্য কিছুদিন সময় লাগবে। আপাতত তারা যেটি বলছেন যে এখানে জরুরি সেবা চালুর জন্য তারা প্রক্রিয়াগুলো শুরু করেছেন, পরিকল্পনা নিয়েছেন, এবং পাশাপাশি আগামীকাল থেকে একেবারে আনুষ্ঠানিকভাবে কিন্তু আউটডোর যে সেবা সেটি বিনামূল্যে কিন্তু এখানে রেলের যারা কর্মকর্তা কর্মচারী আছেন তাদের পাশাপাশি সাধারণ মানুষও কিন্তু এখানে এসে চিকিৎসা সেবা নিতে পারবেন। চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী ফয়সাল করিম। খনন কাজের জন্য কর্ণফুলী নদীর রাঙামাটি অংশের চন্দ্রঘোনা রায়খালী নৌরুটে ফেনী চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগ এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয় 13 মে সকাল 6টা থেকে 18 মে ভোর 5টা পর্যন্ত খনন কাজের সুবিধার্থে 5 দিন ফেরি চলাচল বন্ধ থাকবে। এ সময় বিকল্প হিসেবে চট্টগ্রামের রাঙ্গুনিয়া পদুয়া সুখবিলাস সড়কের ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে। রাঙামাটি সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, নৌরুটে পলি জমার কারণে প্রায় বন্ধ থাকে ফেরি চলাচল। এছাড়া জোয়ারের পানিতে ডুবে যায় ফেরিঘাট। ভোগান্তি এড়াতে ও ফেরি চলাচল নির্বিঘ্ন করতে পলি অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এবং রাঙামাটির রায়খোলা ফেরিঘাট হয়ে কর্ণফুলী নদীতে দৈনিক শত শত পণ্য ও যাত্রীবাহী যানবাহন চলাচল করে। পটুয়াখালী সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞা 1 মাস পেরিয়ে গেলেও জেলেরা এখনও পাননি খাদ্য সহায়তা। এতে পরিবার নিয়ে মানবেতর দিন যাপন করছেন তারা। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জসিম পারভেজ। জসিম, জেলেদের খাদ্য সহায়তা না দেওয়ার কারণ কি বলা হচ্ছে এবং সেই সঙ্গে এ বিষয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? শম্পা, আপনি জানেন যে এখন প্রায় 1 মাস হলো এখানে বঙ্গোপসাগরে কিন্তু নিষেধাজ্ঞা, সকল ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি রয়েছে। তো উপকূলীয় অঞ্চলের লাখো জেলে তারা কিন্তু নিষেধাজ্ঞাকালীন মাছ শিকার বন্ধ রেখে তারা তীরে অবস্থান করছে। আমি এই মৎস্যবন্দর আলিপুর মহিপুরের যে জেলেপল্লী রয়েছে সে জেলেপল্লী ঘুরে আমি যতটুকু দেখেছি তাদের আসলে জীবনটা পরিচালিত হচ্ছে খুব কষ্টে। আপনাকে আরো জানিয়ে রাখি, এখানকার যে মৎস্য অধিদপ্তরের সঙ্গে আমরা কথা বলেছি, তারা জানিয়েছে নিবন্ধিত সামুদ্রিক জেলে রয়েছে 47,371 জন। প্রত্যেককে প্রায় 40 কেজি করে প্রতি মাসে চাল দেওয়ার কথা রয়েছে, কিন্তু মৎস্য অধিদপ্তরের পক্ষ থেকে এখনো সেই জেলেদের যে খাদ্য সহায়তা এখনো পৌঁছেনি এবং এখনো বরাদ্দ নিশ্চিত হয়নি বিধায় জেলেদের ভিতরে এক প্রকার হতাশা বিরাজ করছে, এমনটি নিশ্চিত করেছে। তবে জেলেরা আমাদেরকে আরো নিশ্চিত করেছে যে এই নিষেধাজ্ঞাকালীন মৎস্যবন্দর আলিপুর মহিপুর এই অঞ্চলের যে জেলেরা মাছ শিকার বন্ধ রেখে তীরে অবস্থান করছে, কিন্তু ঠিক তারই উল্টো চিত্র রয়েছে এই উপজেলার পার্শ্ববর্তী উপজেলা যে রাঙাবালির চরমন্তাজ এবং মৌডুবি এবং পশ্চিম প্রান্তে রয়েছে নিদ্রা সকিনা এবং তালতলি সহ এ সকল জেলেরা, ফকিরহাট, এ সকল জেলেরা তারা কিন্তু সমুদ্রে মাছ শিকার করছে নির্বিঘ্নে। তো তারা প্রশ্ন তুলছেন যে যারা সমুদ্রে দুর্জয়ের স্লোগান দিচ্ছেন এবং সমুদ্র পাহারায় নিয়োজিত রয়েছেন সে সকল সশস্ত্র বাহিনী তারা কি বা করছেন, এমনটি প্রশ্ন হচ্ছে ভুক্তভোগী জেলের পরিবারের। তারা বলছেন যে তারা মাছ শিকার বন্ধ রাখছেন, কিন্তু অপরদিকে কারো পক্ষে সম্ভব হচ্ছে গভীর সমুদ্রে মাছ শিকার করা। একই সঙ্গে এ সকল এই নিষেধাজ্ঞাকালীনও যে ট্রলিং, সামুদ্রিক যে ট্রলিং, অবৈধ ট্রলিং রয়েছে সেই ট্রলিং এর মাধ্যমে মাছ শিকার করছে নির্বিচারে। সেখানে একদম পোনা থেকে শুরু করে যে কোনো প্রকারের মাছ সেই ট্রলিং জাহাজ বা ট্রলারে করে শিকার করছে। এতে বিচরণ কমছে, বঙ্গোপসাগরের মাছের বিচরণ এবং প্রজনন এবং উৎপাদন অনেকটাই হ্রাস পাবে। এ সকল কিছুর পরেও যারা
এই নিষেধাজ্ঞাকালীন তীরে অবস্থান করছেন, তারা যে প্রত্যাশা তারা যেন খাদ্য সহায়তা পান এবং সেটি যথাযথভাবে দ্রুত তাদের জেলেদের মাঝে বিতরণ করে তাদের পাশে দাঁড়া সরকার, এমনটি প্রত্যাশা। আপনি জানেন যে এখন যে অন্তর্বর্তী সরকারের যে মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা রয়েছেন, তিনি কিন্তু জেলেদের আশ্বস্ত করতে সক্ষম হয়েছেন যে বর্তমান সরকারের যে নিষেধাজ্ঞাকালীন ভারতীয় জেলেদের যে আগ্রাসন এবং অনধিকার প্রবেশ করে যে মাছ শিকার বিগত দিনে একটি রেওয়াজে পরিণত হয়েছিল, সেটি কিন্তু বন্ধ হয়েছে। এখন তারা প্রত্যাশা করছে যে এই খাদ্য সহায়তা এবং অবৈধ মাছ শিকার বন্ধ করার মাধ্যমে বঙ্গোপসাগরে মাছের উৎপাদন আরও বাড়বে, এমনটি প্রত্যাশা। এই ছিল আমার কাছে সবশেষ সম্পা। পটুয়াখালী থেকে যুক্ত ছিলেন সহকর্মী জসিম পারভেজ। বড় মৌসুমের চাল বাজারে আসতে শুরু করলেও কমছে না দাম, বাড়তি দামেই চাল কিনতে হচ্ছে। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। সেলিম, চালের দাম না কমার কারণ কি বলছেন ব্যবসায়ীরা? হ্যাঁ শম্পা, ব্যবসায়ীরা বলছেন যে ধান, বড় মৌসুমের যে ধান এবং চাল সেগুলো বাজারে আসতে শুরু করেছে এবং দাম কিছুটা কম দামে বিক্রি হচ্ছে এই নতুন চালের, তার চেয়ে তুলনামূলক পুরনো চালের দাম একটু বেশি রয়েছে। ব্যবসায়ীরা বলছেন যে নতুন যে ধান বাজারে এসেছে, হাট থেকে যে ধান কিনছেন মিলাররা, সেই মিলাররা বাজারে চাল সরবরাহ করার চেয়ে বরং তারা এই ভরা মৌসুমে ধান কিনে সেটি মজুদ করার দিকে বেশি ঝুঁকছেন এবং বেশি সময় দিচ্ছেন সেদিকে, যে কারণে বাজারে চালের এখনও সরবরাহ একেবারে ভরা মৌসুমে যেরকম হয়ে থাকে সেরকম হয়নি, যে কারণে চালের দাম ওঠানামা করছে। গেল 3 দিনেও চালের দাম বেড়েছে অনেকটাই। ইন্ডিয়ান যে কাটারি রয়েছে সেই কাটারিরও দাম বেড়েছে। 26 কেজির যে বস্তা পাওয়া যায় সেই বস্তা গেল 3 দিন আগে 1720 টাকা দাম থাকলেও আজকের বাজারে সেটি 1820 টাকায় কিনতে হচ্ছে, অর্থাৎ 1 কেজিতে 100 টাকা বাড়ায় প্রতি কেজিতে বেড়েছে 4 থেকে 5 টাকা। আজকে নতুন যে আটাশ সেটি বিক্রি হচ্ছে 58 টাকা এবং পুরাতন আটাশ বিক্রি হচ্ছে 64 টাকায়। নতুন এবং পুরাতন চালের কিছুটা দামের কম বেশির কারণ হচ্ছে নতুন চালের চেয়ে পুরনো চালের চাহিদা কিছুটা বেশি থাকে ভাতের স্বাদের কারণে। আর এখানে সেই কারণে 6 টাকা আটাশ চালে কম বেশি হচ্ছে। আর কাটারি চাল যেটি রয়েছে সেটি নতুন কাটারি বিক্রি হচ্ছে 66 টাকা এবং পুরাতন কাটারি 72 টাকায় বিক্রি হচ্ছে। 49 এবং মিনিকেট এখনও বাজারে আসেনি। এই বড় মৌসুমের যে চাল আসবে সেই চাল এখনও আসেনি, তবে 49-এর যে এর আগের মৌসুমের চাল রয়েছে সেটি 60 টাকায় বিক্রি হচ্ছে। আর এখন পর্যন্ত যে ধানগুলো বাজারে আসছে সেই ধানগুলোর সরবরাহ একেবারে ঠিক হলে আগামী সপ্তাহ দুয়েকের মধ্যে চালের দাম কিছুটা কমে আসবেন বলে ব্যবসায়ীরা মনে করছেন এবং তারা বলছেন যে মিলারদের যে কার্যক্রম, এই ধান প্রক্রিয়াজাত করে চাল করার যে কার্যক্রম, এই কার্যক্রম নজরদারি করতে হবে এবং তারা যেন অবৈধভাবে মজুদ করতে না পারে। তারা বলছেন যে বরাবরই এরকম হয়ে থাকে যে ভরা মৌসুমে অবৈধভাবে মজুদ করার কারণে আসলে বাজারে এক ধরনের কৃত্রিম সংকট তৈরি হয়, আর এই সংকটের কারণে আসলে ধান এবং চালের দাম বৃদ্ধি পায়। আর কৃষক বলছেন যে কৃষকের যে লাভের যে অংশ সেই অংশ বেশিরভাগই যাচ্ছে মধ্যস্বত্বভোগী এবং অসাধু ব্যবসায়ীদের পকেটে। কৃষক বলছে যে উৎপাদনের যে খরচ রয়েছে, কৃষকের উৎপাদনের যে খরচ, তার সাথে ধান কাটা এবং চাল পর্যন্ত নিয়ে বাজারে আসতে যে খরচ হয়, এই খরচের বিবেচনায় তাদের ধানের যে ন্যায্য মূল্য সেটি সরকারিভাবে নির্ধারণ করলে কৃষক কিছুটা লাভবান হবেন। সেই সাথে চালের বাজারে যে ক্রেতারা রয়েছেন সেই ক্রেতারা বলছেন যে বাজার মনিটরিংয়ের মাধ্যমে, নিয়মিত বাজার তদারকির মাধ্যমে এই চালের দাম কমানো এবং বাজার স্থির রাখার দাবি ক্রেতারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে বগুড়ার গোদারপাড়া চালের বাজার থেকে সবশেষ সম্পা। চালের বাজারের খবর জানাচ্ছিলেন রাজীব সেলিম। অন্য ফসলের তুলনায় খরচ কম ও বেশি লাভ হওয়ায় শেরপুরের কৃষকেরা ভুট্টা চাষে আগ্রহী হয়ে উঠেছেন। ঝুঁকিহীন, কম পরিশ্রমে বেশি ফলন, অল্প সেচ ও সার প্রয়োগের সুবিধা থাকায় গত বছরের তুলনায় এবছর 100 হেক্টর জমিতে ভুট্টা চাষ বেশি হয়েছে। এবার 542 কোটি টাকার ভুট্টা কেনাবেচা হবে বলে প্রত্যাশা তাদের। আরও জানাচ্ছেন জাহিদুল খান সৌরভ। শেরপুরের চরাঞ্চলের বিস্তীর্ণ এলাকা জুড়ে এখন হলুদের সমারোহ, ভুট্টার সোনালী রঙে রাঙা চারপাশ। জমি থেকে ভুট্টা সংগ্রহের পর কৃষকের উঠানে ছড়িয়ে পড়ছে সেই আভা। কেউ করছেন মারাই, কেউ শুকাচ্ছেন ভুট্টা, আবার কেউ ব্যস্ত সঞ্চয়ের প্রস্তুতিতে।
কয়েক বছর ধরে ধান চাষের পাশাপাশি শেরপুরের কৃষকদের মধ্যে আগ্রহ বেড়েছে ভুট্টা চাষের। চাষিরা বলছেন প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি ও খরচ তুলনামূলক কম হওয়ায় বেড়েছে চাষের পরিধি। একই সঙ্গে দামও ভালো পাচ্ছেন চাষিরা। চলতি বছর প্রতি বিঘা জমিতে খরচ হয়েছে 12 থেকে 15,000 টাকা। প্রতি বিঘায় ফলন হয়েছে 40 মণ। প্রতি মণ শুকনো ভুট্টার বর্তমান বাজার মূল্য 1000 থেকে 1100 টাকা পর্যন্ত। এছাড়া আমন ধান কাটার পর একই জমিতে ভুট্টা এবং পরে পাট চাষ করায় বাড়ছে আয়ের পরিমাণ। আমন ধান নাগানি পরে ক্ষেত্রে পতিত থাকে, পতিত থাকার পরে এরপরে আমরা ভুট্টা নাগাই, ভুট্টা তুইলা হাইরে এরপরে আবার আমরা পাট ফসল করি। ভুট্টা করাতে আমরা অনেক উন্নত। ভুট্টার পাতা গরু সার গরুরে খাওয়াই এবং ভুট্টা পাতা বিক্রি করি। ভুট্টার ফসলটা বিরাট উন্নত। আমন ধান কইরা হাইরে আমরা যে ভুট্টা লাগাই 3 মাসের মধ্যে ভুট্টা আসে 30-40 মণ ভুট্টা হয়। দামে বালা, কামলা নাই, পানি দেওয়ার নাগে না, সার দেওয়ার নাগে না, দামেও বালা। এর দিক দিয়ে আমরা লাভবান হয়ে ভুট্টা করি। কৃষি বিভাগ বলছে এই জেলায় ভুট্টা চাষের পরিধি বাড়াতে চলতি বছর 1000 কৃষকের মাঝে বিনামূল্যে সরকারিভাবে সার ও ভুট্টা বীজ বিতরণ করা হয়েছে। শেরপুর সদর উপজেলায় সবচেয়ে বেশি ভুট্টার আবাদ হয়ে থাকে এবং বিঘা প্রতি এটা 15 থেকে 20,000 টাকা খরচ হয় এবং খরচ বাদে প্রায় 20,000 টাকা গড়ে তাদের লাভ থাকে। চলতি বছর 5,350 হেক্টর জমিতে ভুট্টা চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল জেলা কৃষি বিভাগ, যেখানে বাম্পার ফলনে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 5,450 হেক্টর জমিতে ভুট্টার চাষ হয়েছিল। এসব স্থান থেকে 54,250 মেট্রিক টন ভুট্টা উৎপাদন হবে, যার বাজার মূল্য আনুমানিক 542 কোটি টাকা। জাহিদুল খান সৌরভ, এখন শেরপুর। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ার লিচুর সুখ্যাতি দেশ জুড়ে। আকারে যেমন বড় তেমনি রং এবং স্বাদেও সেরা। শৌখিন লিচু চাষ জেলায় বর্তমানে বাণিজ্যিক রূপ নিয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো হয়েছে। আরও জানাচ্ছেন মশিউর কায়েস। তৌহিদ মিয়া 50 বছর ধরে তিনি লিচু ব্যবসা করছেন। লিচু বিক্রি করে এখন পর্যন্ত আয় করেছেন অন্তত 10 কোটি টাকা। গাছে মুকুল আসা থেকে বাজারজাত পর্যন্ত চলে নিবিড় পর্যবেক্ষণ। এবারও কিনেছেন 1.5 শতাধিক লিচু গাছ। লিচু সিজনে আমরা এই ঈদের আনন্দটা বেশি পাই। আমার জীবনে এই পর্যন্ত মনে হয় আমি 8-10 কোটি টাকা আমি প্রফিট করছি। প্রায় 200 বছর পূর্বে সুদূর চীন থেকে একটি চারা গাছ এনে রোপণ করা হয়, আর এতেই বদলে গেছে পুরো একটি গ্রাম। মঙ্গলবাড়িয়ায় এখন লিচু চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে। যা স্থানীয় চাহিদা মিটিয়েও বদলে দিয়েছে এই অঞ্চলের অর্থনীতির চিত্র। কিশোরগঞ্জের মঙ্গলবাড়িয়ায় লিচু বাগান দেখতে দূর থেকে আসছেন অনেকেই। লিচুর দাম নিয়ে অসন্তোষ থাকলেও নির্ধারিত দাম থাকায় সন্তুষ্ট ক্রেতারা। এমনকি চাষিরা জানান এবার অন্য বছরের চেয়ে আবহাওয়া অনুকূলে থাকায় ভালো হয়েছে লিচুর ফলন। এখানে লিচু কেনার জন্য আসছি, তারপরে এখানকার লিচু অনেক সুস্বাদু। একটা সিন্ডিকেট ছিল গতবারে, তো আল্লাহর রহমতে এখন এই সিন্ডিকেটটা নাই, এখন দামটা আরো অনেক কমে আসছে, 400 টাকা শ আছে। লেচু বাজারে বিক্রি করি না, এখানে ক্রেতারা আসে, আইসা গাছ তল থেকেই লেচুগুলা নিয়ে যায়। কৃষি ফলন থেকে আমাদের লিচুর ফলনটা বেশি হয়, যেটা হিসেবে বাৎসরিক আমাদের হচ্ছে আয়টাও ভালো হচ্ছে। মঙ্গলবাড়িয়ার মতো জেলার নারান্দি, কুমারপুর, হোসেন্দি ও শ্রীরামদি গ্রামেও ব্যাপক হারে লিচুর চাষ হচ্ছে। লিচু চাষে সব ধরনের সহায়তা দেয়া হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। তুমি যারা লিচু চাষি আছে প্রত্যেককে নিয়ে আমরা এখানে একটা কর্মশালা করি যে লিচুর কখন কোন স্প্রেটা করতে হবে। রুট স্প্রেটা তাদেরকে আমরা প্রেসক্রিপশনের মাধ্যমে লিখে দিই যে আমরা এই সময়ে স্প্রে করতে হবে। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক সময়ে বৃষ্টিপাত হওয়ার কারণে চলতি বছরে প্রায় 8 থেকে 10 কোটি টাকার লিচু এই অঞ্চল থেকে বিক্রি হবে। এবার জেলায় অন্তত 10 কোটি টাকার লিচু বিক্রি হবে এমন প্রত্যাশা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। এর সাথে শেষ করছি এখন জনপদে। তবে যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের অপসারণ দাবিতে আমরণ অনশনে 35 শিক্ষার্থী, শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের একাংশের একাত্মতা প্রকাশ। কাল নিজ জেলা চট্টগ্রাম সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ভিত্তি স্থাপন করবেন কালুরঘাট সড়ক ও রেল সেতুর। বন্দরেও ব্যস্ততা। যে সকল আপনার বিনিয়োগকারী আছেন তারা কিন্তু মুখিয়ে আছেন বাংলাদেশে বিনিয়োগ করার জন্য। এই সুযোগটাকে আমরা কাজে লাগাতে চাচ্ছি। যেসব কর্মকাণ্ডগুলি করা উচিত সরকারের, সেগুলি যেন এগুলি অতি সত্বর উনি করেন।
ঢাকার ধামরাইয়ে 1.5 মাস ধরে নিখোঁজ স্কুল পড়ুয়া কিশোরী 4 জনকে আসামি করে অপহরণ মামলার পর গ্রেপ্তার 1। এবং কুমিল্লায় চর্মরোগীদের 70% সংক্রামক ব্যাধি স্ক্যাবিস আক্রান্ত, চিকিৎসা না পেলে নষ্ট হতে পারে কিডনি। শেষ করছি এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।